সবসময় আশ্রিতা আশ্রিতা বলবে না বলে দিচ্ছি। খাওয়া পড়া, স্কুলের পড়াশোনা, যাবতীয় কিছুর পয়সা তো আমার বাবা রেখেই গেছে। শুধু থাকাটুকু এখানে। তাহলে কথায় কথায় আশ্রিতা বলে খোঁটা দাও কেন? বাবার রেখে যাওয়া বাড়িটাতে তো ভাড়াটে বসিয়েছো। তার বেলা টাকাগুলো তো তোমরাই নিচ্ছ। অথচ এক পিসের বেশি মাছ বা মাংস চাইলে অমনি কথা শোনাবে। বাবার বাড়িতে আছে তো মহারানী। সব খালি এত এত চাই। মামার বাড়িতে থাকতে পারছিস এই কম কথা, যা জুটবে তাই খাবি। কেন খাবো আমি ওসব কচু ঘেঁষে সেদ্ধ? ওসব খেতে আমার ভালো লাগে না। ক্লাস নাইনের অনন্যা দীপ্ত কণ্ঠে কথাগুলো বলে উঠল। শুনলে তোমার ভাগ্নির কথা? শুনলে? কি হলো? কাগজের মুখে দিয়ে বসে আছো যে বড়? পড়তে পারছো, খেতে পাচ্ছ, মাথার উপর থাকার ছাদও পাচ্ছ, তবুও আরও চাই? নাকি উনি ওসব কচু ঘেঁচু খেতে পারবে না? মাছ চাই, মাংস চাই। সব টাকা নাকি ওর বাপের রেখে গেছে। ওই তো কয়েকটা টাকা জমানো ব্যাংকের সঞ্চয়, তাও তো হাতে দেবে না। উকিলের কাছে দিয়ে গেছে। শয়তান লোক একটা। আর ওই ছোট্ট একটা দোতলা বাড়ি। ওই বাড়ির ভাড়া না দিলে তোর এত খরচা চালাবে কে? পড়াশুনো করাতেই হাজার হাজার টাকা বেরিয়ে যায়। পুরোপুরি মামার ঘাড়ে না চাপলেও বুঝি শান্তি হচ্ছে না? আমার বাবার নামে উল্টোপাল্টা কথা বলবে না মামি। ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি। কি বললি, কি বললি? তেড়ে উঠে শ্যামলী। আহ শ্যামলী! ধমক দিয়ে ওঠে পরমেশ। ছোট মানুষের কথা অত ধরলে চলে? দাও, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। তখন থেকে বসে ঝগড়া শুনলে চলবে? কারখানায় দেরি হয়ে যাচ্ছে না? চুনো মাছের ঝাল, রুই মাছের গাদাপেটি ভাজা, পেঁয়াজ সাতলানো, ডাল আর ভাত। এর আগে কতদিন এটুকুই জোটেনি পরমেশের? পেট ভরা তো ভাতও তো স্বপ্ন ছিল। বলতে নেই দিদি জামাইবাবু হঠাৎ করে চলে গিয়ে তাকে একেবারে একা করে দিয়ে গেছে, সে কথা ঠিক। কিন্তু ব্যাংকের পাসবইয়ে জমার অঙ্কগুলো দেখলে নিজেকে আর একা মনে হয় না। টাকার বল যে মস্ত বল, এই কয়েক বছর সে হাড়ে হাড়ে বুঝে গেছে। অনন্যাকে যখন শ্যামলী ধমক দেয়, অপয়া বলে অপমান করে, বাড়ির আশ্রিতা বলে, পরমেশের বুকটা কেঁপে ওঠে। অনন্যার থেকে পয়া মানুষ তার জীবনে আর কে আছে? এ বাড়িতে তার পায়ের ধুলো পড়ার পর থেকে দুবেলা পেট ভরে ভাত জুটছে। অনুমত্তার দুধের ফলের অভাব নেই। অনুমত্তা পরমেশের একমাত্র মেয়ে, ভারী আদরে। ভালো জিনিস ছাড়া কিছু মুখে রোচে না। ছোটবেলায় অভাব ভুলে গেছে। এখন ভালো জামা, ভালো শাড়ি, দামি কসমেটিক সব চাই। শ্যামলী আদর দিয়ে মেয়েটার মাথাটা খাচ্ছে। এমনিতে অনেক না যথেষ্ট শান্ত, কিন্তু শান্ত বলে তাকে বোকা ভাবলে ভুল হবে। পড়াশোনায় ভালো, প্রতি বছর ক্লাসে স্টান্ট করে, দেখতে সুন্দর। অনুত্তমা দেখতে সুন্দরী হলেও পড়াশোনায় একেবারে অষ্টরম্ভা। মাথার মায়ের মাথা পেয়েছে, কোনো রকম পাসটুকু করে ক্লাসে ওঠে। শ্যামলের ইচ্ছে অনন্যাকে লেখাপড়া ছাড়িয়ে ঘরে বসিয়ে দেয়। তার আশ্রয়ের থেকে ননদের মেয়ে দিগ্গজ হবে আর তার মেয়ে গণ্ডমূর্খ, এ কেমন কথা? শুধু পারে না টাকার জন্য। হতভাগা ননদটা কি কম শয়তান? এমন ব্যবস্থা করে রেখে গেছে যে অনন্যার পড়াশোনা বন্ধ হলে সংসার টাকা আসাই বন্ধ হয়ে যাবে। আর টাকা না আসলে শ্যামলী অনুত্তমার এত লপচাপানি থাকবে কোথায়? পরমেশের যা রোজগারের ছিরি, পেটের ভাত জুটলে পরনের কাপড়ে টান পড়ে। রাতে একলা হলেই পরমেশকে গঞ্জনা দেয় শ্যামলী। কোন কুক্ষণে যে বাবা তোমার সঙ্গে বিয়ে দিয়েছিল, খেটে খেটে সোনার বরণে কালি পড়ে গেল মায়েরই। পরমেশের খুব বলতে ইচ্ছা করে, এই দন্ত বিকশিত ধনুচিকে কে বিয়ে করতো? চালচুলোহীন আমি ছাড়া। তার উপর যা মুখের ছিরি, কানকর্ণ ছেঁদা হওয়ার জোগাড়। কিন্তু বলতে আর পারে না। মনের কথা মনেই থেকে যায়। অনুত্তমা ভোগবিলাসী থাকতে ভালোবাসলেও পিসির মেয়ে অনন্যাকে ভারী ভালোবাসে। ফুচকা, চুরমুর, কারেন্ট নুনের ভাগ দেয়। আইসক্রিম কিনলেও আগে তাকে খাওয়ায়। মা যখন অকারণে বকা দেয় ভারী খারাপ লাগে। কিন্তু মা এসব কিছুই বুঝলো না তো। বছর চারেক পরে কারখানা থেকে ফিরে পরমেশ বলল, একটা ভালো ছেলের সন্ধান পেয়েছি। প্রাইমারি স্কুলের শিক্ষক, তিনতলা বাড়ি, বাপের বেশ কিছু জমি জায়গাও আছে, সরকারি চাকরি। আমাদের মতো ছোট ঘরে অমন সম্বন্ধ জোটে না। তুমি বললে অজিতকে বলবো এই রোববার ওদের আনতে। সম্বন্ধ? কার জন্য সম্বন্ধ খুঁজে বের করলে তুমি? তুমি কি এক্ষুনি অনন্যার বিয়ের চিন্তা করছো নাকি? একটা কথা স্পষ্ট শুনে রাখো, এখনো মেয়ের বিয়ে কিছুতেই হবে না। আমি হতে দেব না। একবার ওর বিয়ে হলে সমস্ত সম্পত্তি, টাকা পয়সার হিসাব ওকে বুঝিয়ে দিতে হবে। আমাদের আবার ফিরে যেতে হবে সেই পুরনো অভাবঘেরা জীবনে। বুড়ো বয়সে এত কষ্ট সহ্য করতে পারবো না। তার চেয়ে অনন্যা বাড়িতে থাক। ওসব বেকার মতলব তুমি বাদ দাও দেখি। কিন্তু মেয়েটা তো বিয়ে দিতে হবে। বাপ মামারা আমার একমাত্র ভাগ্নি বলে কথা, ভবিষ্যতের কথা তো আমাদেরই ভাবতে হবে। কেবল নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে মেয়েটাকে বুড়ো থুবড়ো করে বসিয়ে রাখবো?
আমাদের পর কে দেখবে অনন্যাকে? কে নেবে যত্ন? সেটা ভেবে দেখেছো? শুধু নিজের স্বার্থের কথা ভাবলে চলবে? অত শত ভাবতে পারি না বাপু। ঝংকার দিয়ে ওঠে শ্যামলী। আমি মরছি নিজের জেলায়, উনি এলেন জ্ঞান দিতে। আপনি বাঁচলে বাপের নাম। তা অত ভালো ছেলে বলছে তখন আমাদের অনুত্তমাকে নেয় না? অনুত্তমার সঙ্গে বিয়েটা দিলেই তো হয়। বড় বোনকে বাড়িতে রেখে ছোট বোনের সম্বন্ধ? তুমি কি পাগল হলে শ্যামলী? লোকে কি বলবে সেটা অন্তত ভাবো। পাগল হওয়ার কি আছে? আর লোকের কথায় পরোয়া করলেই বাঁচতে হবে না। তুমি বোধহয় ভুলে গেছো, আমাদের মেয়েটা কিন্তু অনন্যার মতো বুদ্ধিমতী নয়। ওর ব্যবস্থা যদি আমরা না করে দিই কে করবে? অনন্যা ঠিক নিজের একটা ব্যবস্থা করে নেবে। এতদিন তো দেখছি সহজ মেয়ে, আশ্রিতা হয়েও যেভাবে মুখে মুখে তর্ক করে, গা জ্বলে যায়। তুমি বলছো এরা যথেষ্ট পয়সাওয়ালা, জমি জায়গা, সরকারি চাকরি, তাহলে আমাদের অনুত্তমা ওখানেই সুখে থাকবে। ওর চাহিদাগুলো ওরা সহজেই মেটাতে পারবে। আর্থিক সমস্যায় পড়তে হবে না। সরকারি চাকরির নিরাপত্তা রয়েছে। আর আমার মেয়ের কী বা দাবি? একটু ভালো খেতে পরতেই তো ভালোবাসে। দিব্যি ওদের সংসারে মানিয়ে নিতে পারবে। এবার থেকে তুমি নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, নইলে কিন্তু আমি গলায় দড়ি দিব। কি আশ্চর্য লোকের সঙ্গে বিয়ে দিল বাবা! সবই কপাল। নিজের মেয়েকে নিয়ে না ভেবে সবসময় বোনের মেয়েকে নিয়ে ভাবনা। অনেক সহ্য করেছি আমি। এবার নিজের বোনের মেয়েকে নিয়ে আদিক্ষেতা বন্ধ করো বলে দিলাম। আরে বাবা, ওরা তো শিক্ষিত মেয়ে চেয়েছে। অনন্যার কোয়ালিফিকেশান, হাইফাই রেজাল্ট শুনে পাত্র আগ্রহ প্রকাশ করছে। সেখানে আমাদের অনুত্তমা তো টেনে টুনে মাধ্যমিক পাস। ওকে ওরা বিবেচনা করবে কেন? একেই বলে পুরুষের বুদ্ধি। সেটা ওদের বলার কি দরকার? বলবে আমার মেয়ে অনুত্তমা মাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছিল। কিন্তু আমাদের মেয়েকে তো দেখেছেন, নিজে মুখে আর কি বলি, বড্ড সুন্দরী। তাই দূরের স্কুলে পড়তে পাঠানোর সাহস পাইনি। ঘরের কাজকর্ম মানিয়ে গুছিয়ে নেওয়া সবতেই দক্ষ। ওরা তো আর অনুত্তমার রেজাল্ট দেখতে চাইছে না। কথায় আছে না, পেহলে দর্শনধারী পিছে গুণবিচারী। সেই দিক থেকে আমার মেয়ে বলতে নেই, নজর লেগে যাবে। ছেলেপক্ষে একবার দেখলেই পছন্দ করবে। তুমি একবার বাড়িতে নিয়ে তো এসো, তারপর আমার দায়িত্ব। কথা শেষে বাঁকা হাসে শ্যামলী। অনু, তোমার বিয়ে এক্ষুনি? কি বলছো শ্যামলী? এতগুলো টাকা এক্ষুনি পাবো কোথায়? তাছাড়া বড়লোক পরিবার, গয়নাগাটি তো গড়াতে হবে। এতগুলো টাকা সহজ ব্যাপার নয়, তুমি বুঝতে পারছো না। নতুন করে গহনা গয়নার কি দরকার আছে? তোমার দিদির ভারী ভারী সোনার গহনাগুলো তো রয়েছে, শ্বশুরবাড়ি থেকে তো কম পাইনি। সেগুলো এবার ভাইয়ের মেয়ের সুখী সংসার করতে কাজে লাগলে ক্ষতি কি? না না শ্যামলী, তা হয় না। ওই গহনাগুলো অনন্যার মায়ের সম্পত্তি। আমি যে মৃত্যু পথযাত্রী দিদিকে কথা দিয়েছিলাম, আমাকে মহাপাতকের ভাগী করো না তুমি। পরের দিন কম্পিউটার ক্লাস থেকে বাড়ি ফেরার পর শ্যামলী মেয়েকে নিজের ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে বলল, অনন্যাকে তুই সব কথা বলি ভাবিস আমি জানি না, কিন্তু আমি সব জানি। ওই বই করে বলে দিচ্ছি, তোকে এই কথাটা কিছুতেই অনন্যাকে বলবি না। বল, আমার গা ছুঁয়ে বল। কেন মা? আবার কি গন্ডগোল করেছো তুমি? দিদিভাই তো সবসময় চেষ্টা করে তোমার হাতে হাতে সাহায্য করতে। তবু তুমি বেচারিকে কেন সহ্য করতে পারো না বলো দেখি? একে তো দুর্ঘটনায় বাবা মা হারিয়েছে মেয়েটা। কোথায় তুমি কাছে টেনে নিবে তা না, সবসময় আমার আর ওর মধ্যে ভেদাভেদ করে চলছো। দুই বোন একসঙ্গে বেড়ে উঠলেই তো মা, তোমার কি আমাদের একসঙ্গে দেখতে ভালো লাগে না? না লাগে না? তুই কি বুঝিস না? অনন্যা অনেক গুণসম্পন্ন এক মেয়ে। ওর গুণাবলীর নিচে তোর সত্তা চাপা পড়ে যায়। সব মাই চায় মেয়েকে সেরা দেখতে, আমি ব্যতিক্রম নই। দীর্ঘশ্বাস ফেলে শ্যামলী। মা, প্রত্যেকের জন্মের পর তার জন্য নির্দিষ্ট গুণাবলী নিয়ে আসে। এই পৃথিবীতে কেউ সর্বাঙ্গ সুন্দর নয়, কেউ সব কিছু পারে না। পড়াশোনা আমার অত মাথায় নেই, তাই কম্পিউটার শিখেছি, হাতের কাজ শিখেছি স্বাবলম্বী হবো বলে। এই যে ছোট থেকে আমার পড়াশোনার জন্য একটা গৃহশিক্ষক লাগে না, সবই তো ওই অনন্যা দিদির বদান্যতায়। তুমি নিজেও ভালো করে জানো, নিয়মিত বইপত্র নিয়ে অনন্যা দিদি আমায় পড়তে না বসালে এবছর আমি মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারতাম না। সে তো এখনই বলবি, এত ভালো ভালো ভাষা জানিস, পেটে দুপাত্তার বিদ্যে পড়েছে, সব দোষ এখন আমারই হবে। অনন্যা তো ধোয়া তুলসী পাতা। যখন আমার মুখে মুখে ঝগড়া করে, বাপের টাকায় রোয়াব দেখায়, তোর বাবার রোজগার তুলে খোটা দেয়, তখন বোধহয় চোখে ঠুলি পড়ে থাকিস। তখন বুঝি মায়ের জন্য কষ্ট হয় না? শোন, ও মেয়ে অনেক চালাক, নিজের খুব ভালো বোঝে। ওকে নিয়ে তোমায় আর ভাবতে হবে না। তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। আমার ভবিষ্যৎ মানে? এখন আবার কিসের ভবিষ্যতের ভাবনা? তোমরা তো আছোই আমার পাশে। আর ভবিষ্যৎ বলেই তো নিয়ম করে কম্পিউটার ক্লাসে যাচ্ছি, হাতের কাজ শিখছি। সারা জীবন বুঝি ওই করলেই চলবে? মেয়েদের ভবিষ্যৎ কোথায় জানো? তার শ্বশুরবাড়ি। দিন শেষে ওঠাই তার নিজের বাড়ি। ওখানে তাকে মানিয়ে নিতে হয়, ভালো থাকতে হয়, থাকার চেষ্টা করতে হয়। ওখানে তার স্বর্গ, কি বুঝলি? তোর বাবা একটা ভালো সম্বন্ধ এনেছে,
পাত্র প্রাইমারি স্কুলের মাস্টার, বাপের প্রচুর জমি জায়গা, একমাত্র ছেলে। তুই ওখানে রাজরানী হয়ে থাকবি। দয়া করে না বলিস না মা। আমি চাই না নুন আনতে পান্তা ফুরানোর সংসারে তোর বিয়ে হোক। সারা জীবন আমার মতো তুই চাওয়া পাওয়ার দ্বন্দ্বে দগ্ধে দগ্ধে শেষ হয়ে যা। আমার রাজরানী হওয়ার দরকার নেই মা। যেমন আছি তেমনি থাকতে পারলেই খুশি। মাধ্যমিক পরীক্ষার আগে স্কুলে ম্যাডাম বলেছিল, তাছাড়া অনন্যা দিদি বলে আমাদের সবার নিজের পায়ে দাঁড়ানো উচিত, কারো উপর নির্ভরশীল হওয়া অনুচিত। যার যেমন ক্ষমতা, চেষ্টা থাকুক, দাঁড়ানোর জন্য কম উপায় নেই। চাইলে সবাই নিজের টুকু অন্তত জোগাড় করে দিতে পারে। আমিও নিজের পায়ে দাঁড়াইতে চাই মা। ওসব বিয়ে শাদী করার জন্য তো সারা জীবন পড়ে আছি। তোকে আর ওই অপুয়া মেয়েকে অনুসরণ করতে হবে না। নিজে তো আইবুড়ি থুবড়ি হয়ে আমাদের ঘাড়ে বসে থাকবে। মাঝখান থেকে আমার মেয়েটাও বিপদে পড়বে। তারও আর নিজের সংসার হবে না, যত সব কুবুদ্ধি। তোমার ওই শয়তানি দিদির থেকে আমার তোমার বেশি ভালো চাই, বুঝেছো? আর একটা কথা কান খুলে শুনে রাখো, আজ থেকে কাউকে বলবে না মাধ্যমিকে তুমি যা হোক করে পাশ করছো, বলবে তুমি রীতিমতো ভালো রেজাল্ট করছো। শোনো, দূর আর কো এডুকেশন স্কুল বলে আমরা তোমাকে উচ্চ মাধ্যমিক পড়াতে পাঠাইনি, তার বদলে কম্পিউটার কোর্সে ভর্তি করেছি। কে আসছে খুঁটিয়ে তোমার রেজাল্ট দেখতে? মানে কি বলছো তুমি মা? পাড়ার সবাই জানে আমি টেনে টুনে হঠাৎ লোকজনকে মিথ্যে বলতে যাবো কেন? অকারণে মিথ্যে বলা মোটেও ভালো কাজ না। শোনো, তোমায় আর সত্যবাদী যুধিষ্ঠির হতে হবে না। যা বলছি তাই বলবে। হলুদ বেটে রেখেছি, মুখে মেখে নিও। এবার থেকে নিজের একটু যত্ন নিতে শুরু করো, বুঝলে? শুধু সুন্দরী হলে হয় না, সৌন্দর্য রক্ষা করতে জানতে হয়। বাড়ির বড় মেয়ে থাকতে ছোট মেয়ের বিয়ে দেবে তোমরা? লোকে কি বলবে সে খেয়াল আছে? লোকে কি বলবে সেটা না হয় আমাকেই বুঝে নিতে দাও মা। তোমার আর ঠান্দির মতো আচরণ করতে হবে না। দেখো, ছোট থেকে তুমি যা চেয়েছো আমি তোমায় দেওয়ার চেষ্টা করছি। এবার তোমার ফিরিয়ে দেওয়ার পালা। ধাক্কা এমনই আকস্মিক ছিল, চশমাটা খুলে পড়ে গেল মাটিতে। এমনিতে চশমার অবস্থা খারাপ ছিল, এই পতন আর সহ্য করতে পারল না। মাটিতে পড়ে কাঁচ একেবারে টুকরো টুকরো হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় ভদ্রলোক থমকে দাঁড়িয়ে পড়েছিলেন। অন্য কাঁদো কাঁদো মুখে মুখ দেখে বললেন, দেখুন আমি ইচ্ছে করে করিনি। এখন আর কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে থাকলে কি হবে? আপনার আরও একটু সাবধান হওয়া উচিত ছিল। কথা শুনে উদ্গত কান্না ভুলে এক অদ্ভুত ভঙ্গিতে হাসল অনন্যা। ধাক্কা দিলেন আপনি আর দোষ হলো আমার? তা আমার দোষ বটে। চশমা যখন আমার সাবধানতা, তো আমারই হওয়া উচিত ছিল। আপনি কি আমায় অপমান করছেন? ভুরু কুঁচকে বললেন ভদ্রলোক। এমনভাবে কথা বলার অর্থ? এটা নিশ্চয় জানেন, কেউ কাউকে ইচ্ছে করে ধাক্কা দেয় না। চশমা আপনার ভেঙেছে বটে, কিন্তু সেজন্য আমাকে দায়ী করা চলে কি? দায়ী কখন করলাম? তাছাড়া আমি তো এটা বলিনি আপনি ইচ্ছে করে ধাক্কা দিয়েছেন। অকারণে আপনি রাগ করছেন, আমি তো স্বীকার করে নিলাম সব দোষ আমার। কিন্তু ভবিষ্যতে রাস্তা একটু দেখে চলবেন, তাতে আপনার ভালো অন্যদেরও। নিচু হয়ে কোনো রকম ফ্রেমটা তুলে নিল অনন্যা। মেটালের ফ্রেমটা অক্ষত রয়েছে। কিছু তো পয়সা বাঁচবে। চশমা ছাড়া সে প্রায় অন্ধ। সেটা এই ছেলেকে বোঝানোর কোনো দরকার নেই। এমনিতে বড্ড তার্কিক। আর অন্যায় করে এড়ে তর্ক করা সে মোটেও পছন্দ করে না। অথচ তার ভাগ্যে এমন মানুষই জোটে। শ্যামলী মামি একা কম ছিল যে উৎপাতের মতো এসে জুটল। কিন্তু লোকটা বোধহয় ঠিক করে নিয়েছে ঝামেলা না করে সে পিছু হাঁটবে না। আপনি বললো মন থেকে বলছেন না। আপনার নামটা কি বলুন? আমার নাম সুবাহী বন্দ্যোপাধ্যায়। এখানকার গ্রামীণ ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে জয়েন করছি। আপনি? আমার নাম আপনার না জানলেও চলবে। গটগট করে হেঁটে যাচ্ছিল অনন্যা। হঠাৎ সামনের বাম্পারে ধাক্কা খেয়ে কপাত। ভাগ্যের আকস্মিক পরিহাস আর সহ্য করতে পারল না। আত্মগর্বী মেয়েটা এক সামান্য মেয়ের মতো কেঁদে ফেলল। সুবাহু এগিয়ে এসে উঠতে সাহায্য করলো। চশমা ছাড়া বোধহয় একদম দেখতে পান না। সেজন্যই তখন অমন রেগে গিয়েছিলেন। চলুন, আপনাকে বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসি। নইলে দেখবো হয়তো রাস্তা ভেবে পুকুরে ঝাঁপ দিয়েছেন। মুচকি হাসলো শুভায়ু। তখন দেখবেন প্ররোচনা দেওয়ার জন্য পুলিশ আমাকেই গ্রেপ্তার করে বসবে। আপনি কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করছেন, বিরক্ত মুখে বলল অনন্যা। আমি একাই যেতে পারবো। কিন্তু শুভায়ু এসে যখন হাতটা ধরল, অনন্যা ছাড়ালো না। চোখে যা দেখছে সব ঝাপসা। এক হাতে দূরের জিনিসও স্পষ্ট দেখতে পাচ্ছে না। অবাক হয়ে দেখল শ্যামলী একটা ছেলের হাত ধরে অনন্যা বাড়িতে ঢুকছে। দৃশ্যটা দেখে তার মাথায় যেন আগুন জ্বলে গেল। চিবে চিবে বলল, এসে দেখে যাও তোমার ভাগ্নির কাণ্ড। একেবারে বাড়িতে ছেলে নিয়ে এসে উঠেছে। নরম গলায় শুভভাবে বলল, আপনি ভুল করছেন ম্যাডাম। আসলে হঠাৎ ধাক্কা খেয়ে ওর চশমাটা ভেঙে যায়। উনি বোধহয় চশমা ছাড়া একদম দেখতে পান না, তাই আবারও বাম্পারে ধাক্কা খায়। বাধ্য হয়ে আমাকে আসতে হয় ওকে বাড়ি দিয়ে যেতে। এতে ওর কোনো দোষ নেই। তোমায় আর সাউখুড়ি গাইতে হবে না। চোরের সাক্ষী গাঁট কাটা।
ইচ্ছে করে চশমা ভেঙে এখন নাটক করা হচ্ছে? ঘরের ভেতর থেকে স্ত্রীর উচ্চস্বর শুনে বেরিয়ে আসে পরমেশ। অনন্যা সুবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক গলায় বলে ওঠে, সুবাই স্যার যে, এই দুপুরবেলা আপনি এখানে? এই এলাকায় ঘর ভাড়া নিয়েছেন নাকি? ভাড়া নেওয়ার জন্য তো ঘর খুঁজতে এসেছেন। গোল গোল চোখে তাকিয়ে শ্যামলী বলে ওঠে, সুবাই স্যার মানে কে উনি? তুমি ওকে চেনো নাকি? আর ঘর ভাড়া নেওয়ার জন্য খুঁজতে এসেছেন মানে? আরে এই কয়েকদিন আগে উনি আমাদের গ্রামীণ ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে জয়েন করছেন। খুব সিনসিয়ার অফিসার, ম্যানেজারবাবু বলেছিলেন সেদিন। তোমার বলা হয়নি। সেদিন টাকা জমা দেওয়ার সময় উনি আমাকে বলেছিলেন এলাকার বাসিন্দা হিসেবে যেন ওর জন্য একটা ছোট্ট দুকমরা ঘরের ব্যবস্থা করে দেই। ভাড়া নিয়ে সমস্যা নেই। কিন্তু এই এলাকার মধ্যে ওর জন্য উপযুক্ত ঘর পাওয়া, বুঝতেই পারছো, কাজে জানাতে পারিনি। আলগা হাসে সুবাহে বলে, আপনি ওই নিয়ে চিন্তা করবেন না স্যার। ঘর আমি পেয়ে গেছি। দাসবাবু সব ব্যবস্থা করে দিয়েছে। ব্যাংকের খুব কাছে, যাতায়াতের অসুবিধা নেই। আসলে আপনার মেয়ের সঙ্গে রাস্তায় হঠাৎ ধাক্কা লেগে ওর চশমাটা, আমি জানতাম না চশমা ছাড়া উনি তেমন একটা দেখতে পান না। না, না, ঠিক আছে। জেনে বুঝে কেউ কি আর এমনটা হয়? অন্যান্যরা সাবধান হওয়া উচিত ছিল। চশমা ছাড়া যে এক পাও চলতে পারে না, সে কিভাবে? কি আর বলবো, নিজের একদম যত্ন জানে না। আসলে মামার সংসারে আদরের মানুষ তো। শ্যামলীর স্বর পলকে মধুর। এইটুকু বয়সে ব্যাংকের বড় অফিসার হয়েছে, যা তা ব্যাপার। দুপুরবেলা যখন এসে পড়ছে, ছুটির দিনে তখন অল্প স্বল্প কিছু খেয়েই যাক, নইলে গরিবের অকল্যাণ হবে। আসলে কি জানো, বেশি শাসন করতে পারি না। এ তো আর আমার নিজের মেয়ে নয়, ননদের মেয়ে। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, তখন থেকে আমার কাছে থাকে। নিজের মেয়ের মতোই আদরে, কিন্তু শাসন করার উপায় কি? তাহলে তো লোকে বলবে ননদের মেয়ের উপর অত্যাচার করছে। দেখো কেমন মামি, দেখ না, আমার মেয়ে এক্ষুনি এসে পড়বে, কম্পিউটার শিখতে গেছে। বলতে নেই অনুত্তমা মা পড়াশোনায় খুব ভালো। ভাবলাম আধুনিক যুগের সঙ্গে তাল মেলাতে কম্পিউটারটাও শিখে রাখি। অবাক হয়ে সুবাই ভাবল গিরগিটির রং বদলাতে বোধহয় খানিক সময় লাগে, কিন্তু এই মহিলা এ যে গিরগিটির চেয়েও ভয়ঙ্কর। তবে নিজেও কিছু স্বার্থ ছিল সুবাইয়ের। এই দুপুরবেলা থাকতে রাজি হয়ে গেল। ঘরে গিয়েই বা কী করবে? একাকী জীবনযাপন, একার সংসার, কেউ না থাকলে ঘর কি আর ঘর হয়? সুবাইও জানতেই হবে ওই চশমাচোখা মেয়ের মধ্যে এত অহংকার আসে কোত্থেকে। একজনের আশ্রিতার এতখানি অহংকারবোধ। আশ্রিত হয়ে থাকার জ্বালা বোঝে সুবাইও। নিজের বাড়িতে বেড়ে উঠলেও দিন শেষে সেও আশ্রিত। ছোটবেলায় তারও বাবা মা, তবে একটা অস্বীকার করার উপায় নেই, কাকা কাকিমা অন্তত যত্ন সহকারে তাকে মানুষ করছেন। বাবা মার অভাব বুঝতে দেয়নি কখনো। তবুও মনের ভেতর চোরাবালির টান থেকে যায়। ক্ষত হয়তো ছোট, কিন্তু ফাটল রোধে সাধ্যকার। জোড়া ডিমের মামলাট ভাসতে ভাসতে মনে মনে ভাবে শ্যামলী, কোথায় প্রাইমারি স্কুলের মাস্টার আর কোথায় ব্যাংক অফিসার। কালে কালে নিশ্চয়ই ম্যানেজার হবে। সে তো দেখছে সবাই ম্যানেজারকে কত খাতির করে। এই ছেলের সঙ্গে যদি কোনো রকম অনুত্তমার বিয়ে হয়, তাহলে ভবিষ্যৎ একেবারেই সোনায় বাঁধানো। আগে জানতে হবে এ ছেলের বাড়িতে কে কে আছে। সাইকেল নিয়ে বাড়িতে ঢুকতে থমকে গেল অনুত্তমা। একে তো বাড়িতে আগে কখনো দেখেনি, অথচ দিব্যি বাবার সঙ্গে বসে গল্প জুড়ছে। কে এই ছেলে? কাল মা যার কথা বলেছিল প্রাথমিক বিদ্যালয়ে, সেই শিক্ষক নয় তো? এত তাড়া তার যে, দুপুর হতে না হতেই মেয়ে দেখতে চলে এসেছে। কপালে ঘাম মুছে বিরক্ত মুখে সবেসে ভিতরে ঢুকতে যাবে, এমন সময় সুবয়ে বলে উঠল, মিষ্টি মুখে বিরক্তির ছোঁয়া কেন? এই মুখে তো হাসি দেখতেই ভালো লাগে। ঘন দোতলা চা আর বিস্কুট নিয়ে সুবয়ের সামনে এসে দাঁড়ালো শ্যামলী। ভাত খাওয়ার আগে একটু গলা ভিজিয়ে নাও। গরিবের বাড়ি তেমন আত্মীয়তা আর পাবে কোথায়? কিছু যেন মনে করো না বাবা। তুমি থাকতে রাজি হয়েছে বলে আমার খুব ভালো লাগছে। বড্ড ভালো ছেলে তুমি। লুকিয়ে সব কথা শুনছিল অনুতমা। মুখ বাঁকিয়ে মনে মনে বলল, সরকারি চাকরি করা পাত্র দেখে মায়ের মুখ থেকে যেন মধু ঝরে পড়ছে। এত মধু যে মায়ের মুখে ছিল, এমন মধুমাখা স্বর যে ওই মুখ থেকে বেরোতে পারে, এর আগে কখনোই জানতে পারেনি। একতলা বাড়ি, তার কতটুকুই বা ছাদ, তবু অনন্যার মন খারাপের সময় একাকী সে ছাদে এসে দাঁড়িয়ে থাকে। মনে পড়ে যায় অতীতের স্মৃতি। তাদের দোতলা বাড়ির ছোট্ট মিষ্টি হলুদ ছাদ। শীতের দুপুরে মা পা ছড়িয়ে কাজ করতো, আর সে বসে থাকতো মায়ের পাশটিতে চুপ করে। স্বভাবে খুব শান্ত ছিল। সবাই বলতো অনন্যার মতো শান্ত লক্ষ্মী মেয়ে দুটো হয় না। কিন্তু আজ, আজ সে অপয়া। আজ সে হতভাগী। মাঝে মাঝে মামি বলে তাকে দেখলেও নাকি দিন খারাপ যায়। আসলে সময়ের সঙ্গে সঙ্গে সবটাই পরিবর্তনশীল। নইলে সেদিনের লক্ষ্মী মেয়ে হঠাৎ আজ অলক্ষ্মী হয়ে গেল। পায়ের শব্দ পেয়ে গাল বেয়ে নেমে আসা নোনতা তরলকে কোনোরকম মুছে ফেলল অনন্যা। পেছন থেকে সুবাইয়ের নরম গলা ভেসে এলো, এই মেয়ে, তুমি কাঁদছো কেন? তোমার বুঝি ভারী মন খারাপ? তুমি দেখছি তোমার মামির মতো রং পাল্টাও। এই দেখি আগুনে গ্রীষ্ম, এই দেখি মন ভিজিয়ে দেওয়া এক পশলা বৃষ্টি। তবে তোমার এই বদল আমার ভারী পছন্দ হয়েছে। চমকে উঠে চোখ তুলল অনন্যা। চশমা নেই, কেঁদে কেঁদে দৃষ্টি ঝাপসা। দিঘির মতো চোখ দুটো যেন জলের ভারে ফুলে ফুলে উঠছে।
ঝাপসা চোখে সে দেখল এক সুদর্শন পুরুষ একেবারে তার সামনে দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাস ছন্দে বেজে উঠছে শরীর এজরাস্র। ভেতর ভেতর কেঁপে উঠল সে। পুরুষের নিঃশ্বাস এত মাদকতা আছে, এত রোমাঞ্চ সে অনুভব করে। থমকে যাওয়া অনন্যাকে দেখে সুভাষের শান্ত স্বরে বলল, চশমা ভাঙা নিয়ে ভেবো না। তোমায় দু চোখে পাওয়ার কথা লিখে দাও, আমি নতুন বানিয়ে দেব। আমার জন্য তো ক্ষতিটা হলো তোমার। একটা কথা বলবো অনু। ছেলেটা তাকে অনু বলে ডাকলো। কত বছর বাদে এই নামে তাকে ডাকলো কেউ। মা বাবা সড়ক দুর্ঘটনায় চলে যাওয়ার পর কেউ আর তাকে অনু বলে ডাকেনি। সবাই বলতো অপয়া একটা। অপয়া না হলে কেউ নিজের বাবা মাকে। মামির কাছে কতবার সে অপয়া নামটা শুনেছে। অথচ অনু এখানে না থাকলে মামির কি এমন সুখের দিন আসতো। মুখ ঘুরিয়ে তাকালো অনন্যা। কতদিন বাদে কেউ যে আমাকে অনু নামে ডাকলো। চশমা লাগবে না আমার। কেউ জানে না, কিন্তু আমি দুটো টিউশন করি। তারা খুব ভালো। আগাম চাইলে আপত্তি করবে না। কিন্তু আপনি এখানে কি করছেন? চলে যান, প্লিজ চলে যান। কোনোভাবে মামি আমাকে একসঙ্গে ছাদে দেখতে ফেললে হয়তো আমাকে এ বাড়িতে বাস ওঠাতে হবে। তুমি বুঝি মামিকে ভারী ভয় পাও? এত ভয় পাও কেন? উনি তো আমার সঙ্গে যথেষ্ট নমনীয় আচরণ করলেন। যার আশ্রয়ে আমি তাকে ভয় পাবো না? কি বলছেন আপনি? আপনি তো আর এ বাড়ির আশ্রিত নন। আপনার সঙ্গে কেন খারাপ ব্যবহার করবে? আমার মা বাবা নেই, নিজের বাড়ি থেকেও নেই। আবার আশ্রয়হারা হলে যাব কোথায়? আপনি চলে যান প্লিজ, প্লিজ চলে যান। আমারও যে কেউ নেই অনু। আমিও যে ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছি, বলে উঠল শুভায়ু। ঝাপসা দৃষ্টি স্থিত হলো এক পুরুষ বেদনা বিধুর মুখে। সে মুখ অন্য কারো নয়, শুভয়ের। এমন সময় নিচ থেকে চেঁচিয়ে উঠল শ্যামলী, কোথায় গেলি রে তুই? অপয়া মেয়ে একটা। এসে থেকে সংসারটা উচ্ছন্নে গেল। কাজ করার ইচ্ছে নেই, সবসময় খালি ছাদে দাঁড়িয়ে থাকবে। মামি তো আছে দাসীবাদী। বাড়িতে যে একজন অতিথি এসেছে সে খেয়াল আছে? আমায় যেতে হবে, মামি ডাকছে। কাপা স্বরে কোনোরকম কথাটা বলে এগোতে লাগলো অনন্যা। চেনা জায়গা অসুবিধা নেই তেমন। অচেনা জায়গা হলে এতক্ষণে চশমা না থাকার দরুন তার হাল সকালের মতো হলো। পেছন থেকে চেঁচালো সুবাই, সাবধানে যাবেন অনু, আপনার চোখে কিন্তু চশমা নেই। নামতে দেরি দেখে উপরে আসছিল শ্যামলী। সুবাইয়ের গলা শুনে থমকে গেল। তবে কি দুজনকে একসঙ্গে দেখে সে ঠিকই ভেবেছিল দুজন মিলে পরিকল্পনা করে তাকে বোকা বানাচ্ছে। সব কিছু এত সহজে হবে না। অনন্যা চালাক হতে পারে, কিন্তু শ্যামলীর মতো সংসার অভিজ্ঞতা নয়। শুভ হয়ে যাক আগে, তারপর শ্যামলী দেখে নিবে অনন্যাকে। বুঝিয়ে দিবে কত ধানে কত চাল। এই ছেলেকে পছন্দ হয়েছে তার। ননদের মেয়েকে সেদিনকে নজর দিতে কিছুতেই দিবে না সে। দেওয়াল ধরে ধরে হাঁটছিল অনন্যা। যদিও ছোট থেকে এই বাড়িতে প্রতিটি কোণা, প্রতিটি সিঁড়ি, প্রতিটি দেওয়াল তার চেনা, তবুও চশমা ছাড়া সিঁড়ির এক ধাপ এক ধাপ পেরোতে সে বরাবরই সতর্ক হয়। অসতর্কতার মাসুল হিসেবে যদি ভুল করো সে কখনো পড়ে যায়, তাহলে বিপদ আরও বাড়বে। মামি মনে করবে সে ইচ্ছে করে পড়ে গিয়ে মামার খরচ বাড়িয়েছে। শ্যামলীর চাপা অথচ তীক্ষ্ণ গলা শুনে সে থমকে দাঁড়ালো। ব্যাঙ অফিসে জানতে পেরেছিস? ঠিক কাজে লেগে পড়েছিস বল। মামারি খাবি, মামারি পড়বি, সেই মামারে বুকে বসে দাঁত ওপড়াবি? নাকি আগের থেকে তোদের মধ্যে আশনাই চলছে? বাড়িতে সুবাহ থাকাকালীন তোকে যেন আশেপাশে না দেখে। দেখলে কিন্তু তোর খবর আছে, মনে থাকে যেন। ভয়ে কেঁপে উঠল অনন্যা। তবে কি তার কথাগুলো মামির কানে গেছে? আজ রাতে কোন নির্যাতনের অপেক্ষা করছে কে জানে। খাওয়ার সময় যথেষ্ট যত্ন করে খাওয়ালো শ্যামলী। ডিম ভাজি, ট্যাংরা মাছের তরকারি, রুই মাছের ঝোল, বেগুন ভাজা। এত যত্ন কেন? সবাই বুঝতে পারছিল সুবায়ু। কিন্তু তার চোখ বিশেষভাবে যাকে খুঁজছিল কোথাও তাকে দেখতে পাচ্ছিল না। খাওয়ার শেষে বিশ্রামের নামে আরও আধ ঘন্টা অপেক্ষা করলো। কিন্তু অনন্যা কোথায়? কোথায় যে সে লুকিয়ে পড়ছে কেই বা জানে। যেন কর্পূরের মতো মিলিয়ে গেছে সে। এদিকে সময় হয়ে আসছে। অপেক্ষার তো একটা সীমা থাকে। সুবাইয়ের শেষ পর্যন্ত ক্ষুণ্ণ মনে শ্যামলী আর পরমেশের কাছ থেকে বিদায় নিল। শ্যামলী মোটেও সুবাইয়ের হাবভাব সুবিধার লাগলো না। এ ছেলের চোখ যেন সবসময় ওই মেয়েকেই খুঁজছে। কি আছে অনন্যার মধ্যে যা তার মেয়ের মধ্যে নেই? কিন্তু কথায় কথায় শ্যামলী জেনে গেছে এই ছেলের বাড়ি কলকাতায়, বনেদি বংশ। ঝাড়া হাত পা, বাবা মা কেউ নেই। তবে পরিবার এখনও যৌথ। ভালো চাকরি করে, বাবা মার দায়িত্ব নেই। যৌথ পরিবার থেকে বের করতে কতক্ষণ? কোনোভাবে এই ছেলের সাথে অনুত্তমার বিয়ে লাগিয়ে দিতে পারলে। কিন্তু তার আগে অনন্যার ভূত শুভয়ের মাথা থেকে বের করতে হবে। এদিকে শুভয়ের চোখ জুড়ে অনন্যার ছবি। ওই বেদনা বিধুর মুখে যেন তাকে চুম্বকের মতো টানছে। দেখার পর থেকে মেয়েটার সঙ্গে কেমন যেন একাত্ম বোধ করছে সে। বোধহয় ওই মেয়েটারও বাবা মা নেই বলে। ছাদ থেকে নামার পর কোথায় যে চলে গেল, আর একবারের জন্য দৃষ্টি বিনিময় হলো না। কিন্তু তার যে বারবার অনন্যাকে দেখতে ইচ্ছা করছে। এত রাতে কি করছে সে? চশমা ছাড়া কি হাতড়ে বেরোচ্ছে সব কিছু? সেও কি ভাবছে সুবাইয়ের কথা? একাকী চুপচাপ নিজের ঘরে বসেছিল অনন্যা। সন্ধ্যে থেকে শ্যামলীর লাঞ্ছনার শিকার হতে হয়েছে তাকে। অপমান
আর তাকে স্পর্শ করে না, কিন্তু তবুও পুরনো ক্ষত কি আর টাটকা আঁচড় পড়ে না? নাকি তার যন্ত্রণা কিছু কম দেয়? নিজে পায়ে দাঁড়াতে না পারলেও এই আঘাত থেকে মুক্তি নেই, সে জানে। মুক্তি কি আদৌ মিলবে? কোন দিন এই ক্ষত মিটবে? মিটবে কি আঘাতের দৃশ্যগুলি, কষাঘাতগুলি? অনেকগুলো হিসাব মেলাতে হবে আজ। ভেবেছিল এ মাসে দুটো রেফারেন্স বই কিনবে, কিন্তু চশমাটা বানাতে হবে আগে। চশমা ছাড়া সে তো পুরোপুরি অন্ধ, কিন্তু চশমা বানালে টাকা পয়সা একদম হাতে থাকবে না। তাহলে বই কেনার কি হবে? কে দিবে এতগুলো টাকা? টিউশন থেকে কিছু টাকা যদি অ্যাডভান্স চায়, দেবে? যদিও দেয়, বাকি মাসটা চলবে কিভাবে? অন্না কিছু ভাবতে পারল না। ভাবার অবস্থা কোথায়? সকালে উঠোনে দোকান খুলতে না খুলতে পরেশ কাকুকে গিয়ে বলল অনন্যা, চশমাটা ভেঙে গেছে, একটা চশমা বানিয়ে দেবে কাকু? সন্ধ্যার মধ্যে পেলে খুব ভালো হয়। ঘুরিয়ে ফিরে চশমা দেখে আতস গাছের নিচে পরীক্ষা করে পরেশ মণ্ডল গম্ভীর মুখে বলল, 800 টাকা পড়বে গ্লাস নিয়ে। ফাইবার নিলে আরও খানিকটা বেশি পড়বে। তাড়াতাড়ি বলে উঠল অনন্যা, ওই গ্লাসই দাও। এর চেয়ে কিছু কম হবে না কাকু? আসলে এতগুলো টাকা এই মুহূর্তে হাতে? চশমা বানাতে এসেছো আর হাতে টাকা নেই? বিরক্ত মুখে গজগজ করতে লাগলো পরেশমণ্ডল। কেন যে টাকা পয়সা না নিয়ে সকাল সকাল দোকানে আসো? উনি খরিদ্দার এমন করলে দিনটাই খারাপ যায়। আর তার উপর নাকি ওর তাড়াতাড়ি চাই। খামোকা খানিক সময় নষ্ট হলো। শোনো, সস্তার ফ্রেম নিলে 1200-র মধ্যে হতে পারে, এর চেয়ে কম হবে না। সন্ধ্যার ভেতর টাকা আনলে কাল সকালের মধ্যে পেয়ে যাবে। কথা কটা বলে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ল পরেশ। কুণ্ঠিত ভঙ্গিতে হাতে মুঠি করে 600 টাকা বের করে দিল অনন্যা। সন্ধ্যের মধ্যে না দিতে পড়াতে যেতে পারবে না কাকু। টিউশন থেকে ফেরার পথে বাকি 600 টাকা জোগাড় করে দিয়ে যাব। এক প্রকার জোর করে সায়নী অনন্যার সঙ্গে এসেছিল। দুজনে একসঙ্গে কলেজে আসে প্রতিদিন। বিশেষ কারণে কাল আসতে পারেনি। একসঙ্গে বেরিয়ে অনন্যার চোখে হঠাৎ চশমা নেই। হাঁটতে গিয়ে রাস্তা হাতড়াতে দেখে এক প্রকার জোর করে ওর সঙ্গে চশমার দোকানে এসেছে। 600 টাকা হাতে নিতেই পরেশ কাকু ইতস্তত করে দেখে সে বাকি 600 টাকা এগিয়ে দিল। গম্ভীর মুখে বলে উঠল, এক্ষুনি পুরোটা দিয়ে গেলাম। আশা করি সন্ধ্যার মধ্যে চশমা পেতে অসুবিধা হবে না। কুণ্ঠিত মুখে বন্ধুকে বলে উঠে অনন্যা, তুই কেন দিতে গেলি? জানিস তো আমার অবস্থা, একটা পয়সাও হাতে নেই। হঠাৎ চশমাটা ভেঙে এমন বিপদে পড়লাম, ঠিক করছি আজ টিউশনে বাড়িগুলো থেকে অ্যাডভান্স চাইবো। তোর টাকাটা কাল সকালে পেয়ে যাবে। মলিন হাসল সায়নী। অনন্যার ঝাপসা চোখ, তার নজর পড়ল না। কয়েক মাস টিউশনি করে সে এই কটা টাকা জমিয়েছিল। নুন আনতে পান্তা ফোড়নের সংসারে এই কটা টাকার মূল্য অনেক। তবুও অনন্যার অবস্থা দেখে নরম গলা বলল, এক্ষুনি টাকাটা তোকে দিতে কে বলছে? মাস পয়লা দিস না। আমি তো আর পালাচ্ছি না। আজ ভাবছি আর কলেজে যাব না। তুই বল দেখি, এখন কোথায় যাওয়া যায়? রাস্তা চলতে যাতে অনন্যা পড়ে না যায়, তাই শক্ত করে হাত ধরে বলল, আমাদের বাড়ি যাবি? মা আজকে খিচুড়ি রেঁধেছে, সঙ্গে পাঁপড় ভাজা। ঢক করে ঘাড় নাড়ল অনন্যা। কয়েক ঘন্টার আশ্রয় তার বড্ড দরকার। বাড়িতে ফিরলে ধরা পড়ে যেতে পারে। সবসময় গলায় পড়ে থাকার জন্য মায়ের দেওয়া রূপোর মোটা চেনটা বন্ধক রেখে তো চশমার জন্য অগ্রিম 600 টাকা জোগাড় করেছিল। টিউশনি থেকে ফিরে বাড়ি ফেরার সময় মনোময় শেখারার দোকান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। এক কথায় অগ্রিম দিতে রাজি হয়ে যাবে লতা বৌদি, ভাবেনি অনন্যা। এমনিতে প্রতি মাসে মাইনে দিতে প্রচণ্ড ঝোলায়। কোনো মাসে 15-20 তারিখও হয়ে যায়, কিন্তু মাইনের অর্থ জোটে না। অনন্যা বারবার চাইতেও পারে না, তার কেমন লজ্জা করে। অথচ তাকে অবাক করে দিয়ে আজ পুরো টাকাটাই বটে দিল, সঙ্গে 500 টাকা এক্সট্রা দিয়ে বলো, এত চিন্তা করছো কেন? এই দিদি তো আছে নাকি? আমার মেয়েকে এত যত্ন নিয়ে না পড়ালে সে কি এত ভালো রেজাল্ট করতো? অর্থনৈতিক সচ্ছল রূপা বৌদির কাছে টাকাটা আগেই চাইতে গিয়েছিল অনন্যা। অপরূপা সে অপরূপকে সে 2 বছর ধরে পড়াচ্ছে। পড়াশোনায় অপরূপের মাথা ভালো। প্রতি বছর 1 থেকে 10-এর মধ্যে থাকতো। এমনিতে রূপাবতী 10 তারিখের মধ্যে মাইনে দিয়ে দেয়। লেট হয় না বললেই চলে, কিন্তু আজ অগ্রিম চাইতে হাসি খুশি বৌদির মুখ বিরক্তির আভাস দেখা গেল। আমার সব কিছু হিসাবের মধ্যে চলে ভাই। দুম করে 1500 টাকা দিতে পারবো না ভাই। মাসের শেষ তো আমাকেই চালাতে হবে। মাসের মাইনে মাসেই পাবে। আগে দিতে পারবো না। কথার ঝাঁজে চোখে জল চলে এসেছিল অনন্যার। এসেছিল নিজের অক্ষমতার কথা ভেবে। কীভাবে বা সায়নীর টাকাটা শোধ করবে, আর কীভাবে বা হাতটা ছাড়িয়ে নিয়ে বাড়ি ফিরবে? খালি গলায় ফিরলে যে কি হবে সে ভাবতে পারে না। হয়তো নিজের হাত চুরির দায়ে নিজেকে উঠতে বসতে কথা শোনাতে হবে। মামির তীক্ষ্ণ মুখকে যে বড় ভয় তার। মনোহর শেখরার দোকানে বেশ ভিড়। একপাশে দাঁড়িয়ে ভাবছিল অনন্যা, প্রবাদে কখনো মিথ্যে বলে না। জীবন আমাদের প্রতি মুহূর্তে শিক্ষা দিয়ে দেয়। কোথায় সে ভেবেছিল কোনোভাবে মুখ ফুটে চাইতে পারলে রূপবতী দরাজ হাতে টাকা কটা দিয়ে দিবে। সেখানে কিনা লতা বৌদি টাকাটা দিল, যেখান থেকে সে কিছুই পাওয়ার আশা করেনি।
ভেবেছিল আজ খালি হাতে ফিরতে হবে, অথচ সেখান থেকে প্রয়োজনীয় অর্থ সহানুভূতি। জীবন সত্যিই বড় আনপ্রেডিক্টেবল। নইলে কেনই বা কাল শুভয়ের সঙ্গে ধাক্কা লাগবে? শুভয়ের নামটা মনে পড়তে অন্য ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। এই ছেলে তাকে পাগল না করে ছাড়বে না। কি আছে এই ছেলের মধ্যে? রূপার হাতটা গলায় পরে বাড়ি ফিরছিল অনন্যা। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার পুরুষ পথরোধ করে দাঁড়ালো। বেশ গম্ভীর স্বরে বলল, অনেক তো রাত হলো, আপনি এখানে কি করছেন? সে প্রশ্ন তো আমিও আপনাকে করতে পারি, কিন্তু করছি না। এমনিতে আজ পড়াতে গিয়ে দেরি হয়ে গেছে। বাড়ি ফিরতে হবে আমার। বেশি দেরি করলে মামি প্রশ্নে প্রশ্নে অস্থির করে তুলবে। রাস্তা ছাড়ুন তাড়াতাড়ি, বিরক্ত মুখে বলল অনন্যা। একটা উত্তর যে আমার চাই। হাসল শুভায়ু। ভাবিনি আজ এমন সময় দেখা পাবো। উত্তর পেয়ে গেলে আপনার ছুটি। ছাদে দেখা হওয়ার পর হঠাৎ সেদিন ডুমুরের ফুলের মতো হয়ে গেলেন কেন? অতক্ষণ আপনাদের বাড়িতে রইলাম, একবারের জন্য দেখা পেলাম না। অন্যর ইচ্ছে হলো বলেই মামির শাসন সে কি ভয়ঙ্কর জিনিস তা জানেন না আপনি। জানলে বুঝতেন কেন দেখা করতে পারিনি। কি প্রতিবন্ধকতা আমার, সবই কপাল ফের। নইলে অত অল্প বয়সে মা বাবা চলে যাবে কেন? আর কেনই বা আমাকে মামা মামিদের মুখোমুখি হয়ে তাদের বাড়িতে পড়ে থাকতে হবে? কিন্তু অচেনা একজন লোককে এত কথা বলতে যায় না। হেসে বলল, পড়তে বসেছিলাম, সামনে পরীক্ষা আসছে যে। মিথ্যে বলছেন যখন একটু ভেবেচিন্তে বললে হয় না? কাল আপনার চোখে চশমা ছিল না, আর চশমা ছাড়া আপনি প্রায় অন্ধ। সেটা আমি আগেই দেখে নিয়েছি। তারপর কিভাবে পড়তে বসলেন বলতে পারেন? ধরাপাকি করুণ হাসল অনন্যা। ভেবে নিন, বিশেষ কোনো প্রতিবন্ধকতা ছিল হয়তো। সবসময় সব কিছু মানুষের হাতে থাকে না সুভাষবাবু। সেদিন আমার জন্য অপেক্ষা করে থাকলো, আমি দুঃখিত। এবার কি আমি যেতে পারি? সরে গিয়ে রাস্তা করে দিল শুভায়ু। হেসে বলল, নতুন চশমার জন্য শুভেচ্ছা। আপনার মধ্যকার স্বাধীনচেতা রমণী সত্তা আমায় মুগ্ধ করছে, হ্যাটসঅপ। মৃদু হাসল অনন্যা। অন্ধকারে দাঁড়িয়ে থাকা শুভয়ের চোখে সে হাসির ঝলক পড়ল না। কেন সে ছেলেটাকে দেখলেই তার বুকে ঝড় ওঠে, মন থাকে না বসে। ডাকাতিয়া বাঁশির সুরে যেন অনন্যার মনকে বশ করেছে শুভায়ু। নতুন চশমা মামির চোখে পড়তেই জেরার মুখে পড়তে হবে জানতো অনন্যা। মনোময় শেখারের দোকান থেকে আসার সময় ভেতরে ভেতরে প্রস্তুতি হয়ে এসেছিল। প্রশ্ন ভেসে আসার আগে গম্ভীর মুখে বলল, টিউশন থেকে অগ্রিম চেয়ে নিয়েছি। চশমা ছাড়া আমার তো পথ চলা মুশকিল। প্রশ্নের আগে উত্তর চলে আসে, এমন বেহায় মেয়ে জীবনে দেখিনি। করিস তো মোটে দুটো টিউশনি, তাও মাইনে না চোখে দেখা যায় না সংসারের কাজে লেগে। অথচ মেয়ে কথা শোনাতে ছাড়ে না। মামার খাস মামার পরিস, কোনো চক্ষু লজ্জা নেই। থাকবে কোত্থেকে? চোখ থাকলেই তো চক্ষু লজ্জা আসে। এমন ভাব করছে যেন নতুন চশমা কিনে একেবারে সবার মাথা কিনে নিয়েছে। অসাবধানতা চশমা ভেঙে পড়বে আর মামার দায় পড়বে। কেননা ভাগ্নি আমার চশমা ছাড়া দেখতে পান না। চোখের সমস্যা, আর কি কি সমস্যা আছে কে জানে। অপয় কি সাধে বলি? একবারও মামার কথাটা তো ভাবতে হয়। জানিস না নিজের মামার রোজগার কত? কত দিক সামলাবে একা মানুষটা? খড়খড়িয়ে বলে উঠল শ্যামলী। উত্তর দেবে না আগেই ভেবে রেখেছিল অনন্যা। চুপচাপ নিজের ঘরে ঢুকে চশমা খুলে বালিশে মুখ গুজল সে। চোখের জলে ভাসতে ভাসতে ভাবতে লাগলো, কেন তার ভাগ্য এত বিরূপ। অসময়ে তার বাবা মা না চলে গেলে তাহলে কি দিনের পর দিন এভাবে চোখের জলে ভেসে কাটাতে হতো? হঠাৎ শুভয়ের মুখটা মনে পড়ে গেল। ছেলেটা তারই মতো দুঃখী। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে। স্বজনহীন অনাথের জীবন যে কি কষ্টের তার কেউ না বুঝুক, অনন্যা বোঝে। কথায় বলে, পর কখনো আপন হয় না। কিন্তু আপনরা যখন পরের মতো আচরণ করে তখন বুকটা ফেটে যায়। হাহাকার শব্দ বাইরে থেকে শোনা গেল। বোঝা গেল যে জ্বালা কি বিষমের জ্বালা। কেটে গেছে বেশ কয়েকটা দিন। ছোট্ট এক ফালি দাওয়াত বসে সেদিন কাগজে চোখ বোলাচ্ছিল পরমেশ। এমন সময় গেট খুলে ঢুকে এলো শুভায়ু। একগাল হাসি ছড়িয়ে পড়ল পরমেশের মুখে। খুব ভালো করেছেন, আজ ছুটির দিনে চলে এসেছেন। বেশ জমিয়ে গল্প করা যাবে। শুভাইয়ের প্রতি শ্যামলীর একটা সফট কর্নার আছে পরমেশ জানে। তাই গলা চড়িয়ে বললেন, শুভাই এসেছে, একটু চা নিয়ে এসো শ্যামলী। কিছুক্ষণ বাদে হাসি মুখে শ্যামলী দুজনের জন্য চা নিয়ে এলো, সঙ্গে লোকাল বেকারির তৈরি কয়েকটা সন্দেশ বিস্কুট। কাপ পরিষ্কার, কোথাও ফাটাচাটা নেই। দামি অতিথিদের জন্য শ্যামলী কাপগুলো আলমারিতে তুলে রাখে। ঘরের জন্য ফাটাচাটা হাতল ভাঙা কাপেই ব্যবহার করে। প্রতি বছর মেলা থেকে কাপ কেনে শ্যামলী। টানটের সংসারে এই একমাত্র বিলাসিতা তার। মামা উচ্চস্বরে নিক্ষেপে শুভয় আসার খবর শুনতে পেলে বাইরে আসেনি অনন্যা। সে জানে কোনোভাবে তাকে বাইরে দেখতে পেলে মামির কাছ থেকে বাছা বাছা যে মধুর ভাষণগুলো শুনতে হবে তা শোনার ক্ষমতা আর যারই থাক তার নেই। কিন্তু উৎকণ্ঠা কান দুটো অপেক্ষায় থাকে সুবহের কণ্ঠ শোনার জন্য। কবে যে ছেলেটাকে গোপনে এতখানি ভালোবেসে ফেলল তা নিজেও বুঝতে পারে না অনন্যা। শুধু যেন তার কানে ধ্বনিত হয়, ভালোবাসি ভালোবাসি। সেই সুরে কাছে দূরে জলস্থলে বাজায় বাসি। চায়ে চুমুক দিয়ে সুবহ বলল,
পরের মাসে এখান থেকে বদলি হয়ে যাচ্ছি। এবার পোস্টিং হোম টাউনে, মানে কলকাতায়। যাবার আগে আপনাদের কাছে আমার একটা প্রস্তাব ছিল। বুকের ভেতর কেমন একটা করে উঠল শ্যামলী। বাড়ি বয়ে কোন প্রস্তাবের কথা বলতে এসেছে শুভও? তবে কি অনন্যাকে ভাগ্যে শিখে ছাড়বে? সেই হবে রাজধানী, শহরে থাকবে, পড়াশোনা করবে সেখানে? সেদিন কথা বলে শ্যামলী যা বুঝেছে তাতে মনে হয় শুভয়ের ভীষণ উদারমনা। কোনো কিছুতে সে অনন্যাকে বাধা দেবে না। রাজরানী হতে এর চেয়ে বেশি কি লাগে? কিন্তু মনের ভয় মুখে প্রকাশ করলে কি আর চলে? শ্যামলী হেসে বলল, গেরস্ত বাড়িতে এসেছো? আগে না হয় দুপুরে দুটো মুখে দাও, তারপর তোমার প্রস্তাব শোনা যাবে। আজকে আর খাবো না মামি, প্রচুর কাজ পেন্ডিং পড়ে আছে। এরপর তো রইল সারা জীবন ধরে আপনাদের হাতের ভালো ভালো পদ জমিয়ে খাবো। সারা জীবন কিভাবে? এই যে বললেন বদলি হয়ে যাচ্ছ, কৌতূহল মুখে প্রশ্ন করলেন পরমেশ। তাকিয়ে দেখলেন না একজোড়া চোখ কেবল, তাকে ঝলসে দিতে বাকি আছে। অনন্যাকে আমি বিয়ে করতে চাই, আপনাদের যদি অনুমতি থাকে। মনে মনে অনেক ভূমিকা সাজিয়ে এসেছিল সুবায়ু। পরমেশের কৌতূহল প্রশ্নের মুখে পড়ে ভূমিকা বর্জিতভাবে সে মনের কথাটা বলেই ফেলল। হঠাৎ এভাবে বলে ফেলার দরুন বোধহয় লজ্জাবশত মৃদু হাসল। একবার কি আমি অনন্যার সঙ্গে কথা বলতে পারি? অবশ্য যদি আপনাদের আপত্তি না থাকে। আপত্তি কি বলছো? আমি তো ভাবতেই পারছি না তুমি নিজের থেকে এ কথা আমায় বলতে এসেছো। সত্যি তুমি আমার বাপ মামারা ভাগ্নিটাকে আপন করে নিবে? আমার অনন্যা সে সৌভাগ্য হবে? সত্যি হবে? দেখো বাবা, ঠাট্টা করো না। অনেক বয়স হয়েছে, ছাপোষা গৃহস্থ আমরা। এ বয়সে ঠাট্টা নিতে পারবো না। আমাদের মেয়েটা বড্ড ভালো, ভীষণ অনুভূতিপ্রবণ, সরল, শান্ত। এটুকু নিশ্চিত বলতে পারি, যদি তোমার ঘরের ঘরণী হয়ে যায় তবে ঘরটাকে স্বর্গ বানিয়ে দিবে। এ এক মামার অন্তরের কথা। বলতে বলতে কেঁদে ফেললেন পরমেশ। বুকের ভেতরটা জ্বলে যাচ্ছিল শ্যামলের। কার সঙ্গে তার জীবন জুড়ে দিল বাবা? এই লোক কি কোনোদিনও নিজের ভালো মন্দ বুঝবে না? কোথায় প্রথমে আপত্তি জানাবে তা না এমন ভাব করছে যেন আকাশের চাঁদ আজ তার দেওয়ায় নেমে এসেছে বাপ মামারা ভাগ্নিকে উদ্ধার করার জন্য। নিজেরও যে একটা মেয়ে আছে, সে যে চন্দ্রকলার মতো দিনে দিনে বেড়ে উঠেছে, বাবা হিসাবে তার ভবিষ্যৎ ভাবা যে কর্তব্য, সে কথা ছাপোষা গৃহস্থ পরমেশের মনে থাকে কিনা এ বিষয়ে শ্যামলীর যথেষ্ট সন্দেহ রয়েছে। তার যতই কর্ম সব ওই বাম্মামরার ভাগ্নিকে ঘিরে। কপাল সবাই শ্যামলীর ফাটা কপাল। মুখে বারবার ওই মেয়েকে অপয়া বলেন, বুঝিয়ে দেন সে এ সংসারে কতটা অবঞ্চিত। অথচ মেয়ের ভাগ্য দেখো, যে সে সরকারি চাকরি করা ছেলে সম্বন্ধ দুয়ারে হাজির। এদিকে তার নিজের মেয়ে যে এত সুন্দরী, সুন্দর হয়ে কী লাভ? সুবয়ের নজরে ধরল কি? চার চোখের ওই মেয়েকে দিয়ে বশ করেছে কে জানে? শ্যামলের দিকে তাকিয়ে শুভ হাসল। এত কি ভাবছেন মামি? এ সম্পর্কে আপনার কোনো আপত্তি নেই তো? আপত্তি আর কিসের? তোমার যদি অনন্যাকে ভালো লেগে থাকে, এর চেয়ে ভালো কথা আর কী হতে পারে? বলতে গিয়ে গা জ্বলে গেল শ্যামলীর। বাপ-মা মরা মেয়েটাকে একজন সুপাত্রের হাতে তুলে দেওয়াই তো আমাদের দায়িত্ব। তোমার মতো সুপাত্র আর আমরা পাবো কোথায়? দেখছো না ছাপোষা গৃহস্থ। আমাদের না আছে নগদ দেওয়ার ক্ষমতা, না আছে নগদ দেওয়ার অর্থ। ওসব আমার লাগবে না মামি। পণপ্রথা যে কত বড় কুপ্রথা সে ছোটবেলায় বই পড়তে গিয়ে বুঝেছি। কত হাজার হাজার মেয়ে যে এর বলি হয়। নিজে যেটুকু রোজগার করি তাই যদি ঠিক সংসারে প্রতিপালন করতে পারবো, বিয়ের নামে মেয়ের পরিবারের কাছে ভিক্ষে চাইতে যাব কেন? আহা! শ্যামলীর বুকের ভেতরটা দ্রব্য হয়ে উঠল। এমন একটা সম্বন্ধ যদি অনুত্তমের জন্য আসতো। কিন্তু কোথায় কি? অনন্যার ছায়া অনুত্তমাকে ঢেকে রেখেছে। তোমার চিন্তাধারা খুব ভালো, বলে উঠল শ্যামলী। কিন্তু আর একটা কথা আছে বাবা। বিয়ের আগে পাত্রপাত্রীর জটক বিচারের জন্য তোমার জন্মছকটা লাগবে। কেন মামিমা? আবার ওসব কেন? এ যুগে দাঁড়িয়ে ওসব নিয়ে কে মাথা ঘামায়? ছোট থেকে আমি ওসবে বিশ্বাস করি না। আমার বাবা মা তো যোজক বিচার করেই বিয়ে হয়েছিল। কি হলো? আমি আজও দুজনের কথা মনে করে চোখের জল ফেলি। সে বললে তো হবে না বাবা। জটক বিচার যে করতে হবে, তোমার কথা শুনতে গিয়ে তো আর বংশের নিয়মকানুন জলাঞ্জলি দিতে পারি না। কি বলছো কি শ্যামলী? আমাদের বংশের আবার কবে থেকে যোজক বিচার? শ্যামলী কড়া চাহনিতে মাঝপথে থমকে গেল পরমেশ। কিন্তু ততক্ষণে যা বোঝার সুবাহের বোঝা হয়ে গেল। অনন্যাকে কিছুতেই তার সঙ্গে বিয়ে দিতে চান না মামি। সেজন্য বংশের এত নিয়মকানুন প্রসঙ্গ। মনে মনে ঠিক করলো অন্য কোথাও দেখা করে সে অনন্যার সঙ্গে কথা বলবে, জেনে নেবে তার মতামত। এটাও জানতে হবে অনন্যাকে বিয়ে দিতে তার মামির এত অনীহা কেন। ঠিক আছে মামি, কাকাকে দিয়ে আজকেই আমি জন্মপঞ্জি আনিয়ে নিচ্ছি, কোনো চিন্তা করবে না। বংশের নিয়ম বলে কথা, সে তো মানতে হবে। জন্ম আজ আসছি, তাহলে জন্মনিষেক নিয়ে আসবো। বিরক্ত সময় একবার বলল না সুবাইকে দুপুরে খেয়ে যেতে। ভর দুপুরে অতিথি সেবার কথা আসছে বেমালুম ভুলে গেছে। ভেবেছিল জন্মছকের কথা বলে সুবাইকে জব্দ করবে। কিন্তু যা দেখেছে এই ছেলে একেবারে নাছোড়বান্দা।
অরণ্যকে বিয়ে না করে ছাড়বেই না, তবে শ্যামলী কাঁচা খেলোয়াড় নয়। এত সহজে ওই অপয়া মেয়ের হাতে সব কিছু তুলে দিবে না সে। সুবাহুর অবয়বটা রাস্তার আড়ালে হারিয়ে যেতেই পরমেশকে ঝাঁকিয়ে উঠল। অনন্যার বিয়ে দিতে দিব্যি যে রাজি হয়ে যাচ্ছিলে, এমন ভাব করছিলে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছ। ওই মেয়ের বিয়ে দিলে কি হবে ভেবে দেখেছো? ভেতর থেকে সবটাই শুনতে পেয়েছিল অনন্যা। এমন হওয়া কি সম্ভব? সুবাহের চোখের সামনে দেখলো তার একটা অন্যরকম অনুভূতি হয় ঠিকই, কিন্তু তা বলে একেবারে বিয়ে? বিয়ে ব্যাপারটা মোটেও সহজ নয়। বিয়ে মানে বন্ধন। একবার বন্ধনে জড়িয়ে গেলে আর কি নিজের পায়ে দাঁড়াতে পারবে? নিজের পায়ে না দাঁড়াতে পারার জ্বালা সে জানে। ছোট থেকে আজ অব্দি অপয়া নামে সম্বোধিত হয় মেয়েটা নতুন করে কারো সংসারে গিয়ে অপয়া বদনাম পেতে চায় না। ভাবলো কিছুতেই এই প্রস্তাবে রাজি হবে না সে, কিছুতেই না। দৃঢ় সিদ্ধান্তে উপনীত হয়ে পড়ার বই খুলে বসে সে, কিন্তু পড়ায় সে আর মন বসে না। বইয়ের পাতা জুড়ে চোয়ালে সুবাইয়ের হাসে। পছন্দের মানুষটার মুখচ্ছবি ভেসে ওঠে পাতা উল্টালে। এত বছর বাদে তার জীবনে এমন একজন এসেছে যে তার দুঃখে সমবতী। এমন একজন যে তাকে বোঝে, আগলে রাখতে চায় বাহুডোর। মামা অনুত্তমাকে তাকে ভীষণ ভালোবাসে, বোঝে সে। কিন্তু মামি তার ভয়ে মনের কাছাকাছি আসতেই পারে না। অনুত্তমা বাড়িতে এক ঘরে থাকলেও কথাই বলে না, অথচ বাইরে উচ্ছল চঞ্চল। দিদিকে সে ভালোবাসে নিজের মতো করে। কিন্তু সুবায়ু, তার কোনো ভয় নেই, নেই কোনো পিছুটান। মুক্ত মনে সে ভালোবাসতে পারে। এ কি ভাবছে সে? নিজের মনকে শাসন করলো অনন্যা। এখন শুধু তার একটাই লক্ষ্য, কেরিয়ারে ফোকাস করা। কেরিয়ার সেট হলে জীবনের সব হবে। আর একবার পিছুটানে জড়িয়ে পড়লে পথের গতি থমকে সে হয়ে যাবে স্তবর। উন্নতি পথ হয়ে যাবে অধরা। না হয় কোনো দিকে মন দিবে না সে, কিছুতেই না। কি হবে? পরমেশ রাগী চোখে শ্যামলের দিকে তাকালো। তুমি কি ভেবেছ তোমার কথা শুনে আমার বাম্মা মরা একমাত্র ভাগ্নির বিয়ে দেব না আমি? যেখানে এত ভালো সম্বন্ধ বাড়ি বয়ে এসেছে, বিয়ে আমি দিয়েই দেব। আমার স্ত্রীর বিশ্বাস, অনন্যা সুভাইকে অপছন্দ হবে না। আর নিজে কি হবে সেটা ভেবে দেখেছ? এ বাড়িতে অনন্যা আসার আগে দিনগুলোর কথা মনে পড়ে? ব্যঙ্গ তিক্ত কণ্ঠে বলে উঠল শ্যামলী। বিয়ের পর কিন্তু সব সম্পত্তি অনন্যাকে বুঝিয়ে দিতে হবে। সুভয় ব্যাংকে চাকরি করে অনন্যার মতো বোকা নয়। বউয়ের যত সম্পত্তি আছে সব কড়াই গন্ডায় বুঝিয়ে নেবে। তাহলে বোকার মতো প্রশ্ন করে পরমেশ। কোনো মতে যদি সুভয়কে নাকচ করে দেয়, তাহলে তো গল্প এখানেই শেষ নয়। অনন্যার বয়স বাড়ছে, বাড়লেও একদিন না একদিন সে বিয়ে করতে চাইবে। সংসারে এটাই স্বাভাবিক নিয়ম। আমি ঠিক সেটাই বলতে চাইছি। কিছু না ভেবে দুম করে সিদ্ধান্ত নিলে যা হয়। আমাদের এখনো অনেক দায়িত্ব। অনুত্তমাকে পাত্রস্থ করতে হবে। মেয়েটার ভবিষ্যৎ গোছাতে হবে। এতদিনের ভাড়া, জামাইবাবুর জমানো টাকার সুদ থেকে আমি তো কিছু কিছু টাকা জমিয়েছি নাকি? তাছাড়া আমার চাকরি এখনো বছর 10 ওই প্রাইমারি শিক্ষকের সঙ্গে যদি অনুত্তমার বিয়েটা লাগিয়ে দেওয়া যায়, তাহলে আর চিন্তার কিছু থাকে না। মাথার উপর নিজস্ব ছাদ রয়েছে। বাকি দিনগুলো আমাদের বুড়ো বুড়ি কোনো রকম কেটে যাবে। অনন্যাকে ওর বাবার সম্পদ বুঝিয়ে দিয়ে আমি ঋণমুক্ত হতে পারবো। ঠোঁটের কোণে মুচকি হাসল শ্যামলী। তোমার মগজে কিচ্ছু নেই জানো? সব কিছু বড় সহজে ভেবে নাও তুমি। বাড়ির মেয়ের বিয়ের খরচ যে কমে না বাড়ে? সংসার যে যত বেশি দিতে পারবে তার দাম তত বাড়ে। দিতে পারলে হাজার খেটেও সম্মান মেলে না। অনন্যার জীবন গুছিয়ে দিতে গিয়ে নিজের মেয়ের জীবন অবহেলায় জীবন চাই না আমি। এই আমার শেষ কথা। অপয়া। প্রথম পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।